শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মেট্রোসান স্ট্রেট কাটের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নায়ক সার্জিস আলম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সার্জিস, অনেক ধন্যবাদ, আপনি আজকে আমাদের সময় দিয়েছেন, অনেক ব্যস্ত সময় যায় আপনার। একটা প্রশ্ন নিশ্চয়ই ছোটবেলায় অনেক শুনেছেন, বড়বেলায় কত শুনেছেন আমি জানি না, বড় হয়ে আসলে সার্জিস কি হতে চায়? আসলে আমি কি হতে চাই, আগে অনেক নির্দিষ্ট শব্দ, যে শব্দগুলোকে নির্দিষ্ট পেশাকে রিপ্রেজেন্ট করতো, সেই শব্দ দিয়ে নিজেকে হয়তো রিপ্রেজেন্ট করতাম, কিন্তু এখন আমার মনে হয় যে আমি সেরকম কিছু শব্দ দিয়ে নিজেকে আর সীমাবদ্ধ করতে চাই না। বরং আমি মনে করি যে এই ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পরে মানুষের মনে এই দেশকে নিয়ে এত নতুন নতুন স্বপ্ন এবং আশা তৈরি হয়েছে, সেই মানুষের স্বপ্নগুলো পূরণ করার জন্য। ঠিক তার আগে আসলে কি, কারণ আপনি তো কোটা আন্দোলন দিয়ে শুরু করেছিলেন, এই আন্দোলন যে নতুন বাংলা দিবে সেটা তো নিশ্চয়ই আমরা তখনও জানতাম না। তো সেই কোটা আন্দোলনে আসলে কোন মোটিভেশন থেকে, কোন চাকরি বা কি করবেন ভেবে এসেছিলেন? আচ্ছা, এটা শেষ করি, তারপর ওটা বলছি। আমার জায়গা থেকে এখন যেটি মনে হয় আসলে যে দেশ এবং দেশের মানুষের জন্য বৃহৎ অর্থে কিছু করতে পারবো, যে কোনো নির্দিষ্ট জায়গা থেকে যদি এটি সম্ভব হয়, যেই জায়গা থেকে সম্ভব হবে আমি সেই পেশায় আসলে নিজেকে নিয়ে যেতে চাই। এবং আরেকটি হচ্ছে, এই অভ্যুত্থানের পূর্বে আসলে আমি জব নিয়ে পড়াশোনা করছিলাম, জব রিলেটেড। আমি বিসিএস পরীক্ষাও দিয়েছিলাম, প্রিলিমিনারি হয়েছিল, আমার সামনে রিটেন পরীক্ষা ছিল। তো আমার তখন ইচ্ছা ছিল সিভিল সার্ভিসে যাব, অ্যাডমিন ক্যাডারে, এরকম একটি ইচ্ছা ছিল। বাট এখন হচ্ছে আমার মনে হয়েছে যে নির্দিষ্ট হয়তো ওই জায়গাটা একটা নির্দিষ্ট জায়গা নিয়ে কাজ করে, বাট এর চেয়েও বড় পরিসরে দেশ এবং দেশের মানুষকে নিয়ে কাজ করার সুযোগ রয়েছে, সেই জায়গাগুলোতে কাজ করতে চাই। সেটা কি রাজনীতি হতে পারে? ব্যাপারটা হচ্ছে এখন এই জায়গাটিতে আগ্রহ তৈরি হয়েছে। আগ্রহটা কোন জায়গা থেকে তৈরি হয়েছে? আমার জায়গা থেকে আমার মনে হয় আসলে যে বাংলাদেশের যে ৩০০ জন মানুষ ওই জাতীয় সংসদে বসে বাংলাদেশের জন্য পলিসি মেক করে, কিংবা যে ৫০-এর কম বেশি কিছু মানুষ আসলে বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে দায়িত্ব পালন করে, কিংবা যিনি এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জায়গাগুলোতে আসলে তরুণ প্রজন্মের যারা একদম মেধাবী প্রতিনিধি রয়েছে, তাদের আসলে আসা উচিত, যারা সব কিছুর আগে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের আগে দেশ এবং দেশের মানুষকে নিয়ে চিন্তা করে, যাদের এই স্বচ্ছ চিন্তাধারা আছে, যাদের পৃথিবীর বা হচ্ছে সাময়িক যে মোহ বা লোভ, আর্থিক হোক বা অন্যান্য কিছু, এই জিনিসগুলোকে যারা পাশ কাটিয়ে আসতে পারে, তাদের আসলে রাজনীতির জায়গাটিতে আসা উচিত। এটা আমার মনে হচ্ছে আপনার। সত্যি কথা বলতে কি, একটা মানুষ বিগত ১৬ বছরে আওয়ামী লীগ যে রাজত্ব তৈরি করেছিল আসলে এই বাংলাদেশে, এবং আমরা তাদের বিরুদ্ধে যেভাবে জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিলাম, এবং যেভাবে আওয়ামী লীগের পতন হলো, এই কল্পনা কিন্তু কেউই করেনি আজকে থেকে ৩ মাস আগে বা ৪ মাস আগে যে আওয়ামী লীগের এভাবে পতন হবে। সেই জায়গায় আওয়ামী লীগ ওই মুহূর্তে পতন ঠেকানোর জন্য যে কোনো কিছু আপনাকে অফার করতে রেডি ছিল। যাদেরকে তারা সমন্বয়ক বা সামনের সারিতে চিনত, এনিথিং, টাকার অঙ্ক আপনি বসাতেন, তারা আপনাকে দিত। অন্য যে কোনো ক্ষমতা আপনি চাইতেন, আপনাকে দিত। যে কোনো কিছু দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এমনকি অসংখ্য অফার আমাদের কাছে ছিল। কেমন অফার এসেছিল? একদম স্পষ্ট মনে আছে আমার। ৩ তারিখে যখন আমরা এক দফা ঘোষণা করব, তার আগে ২ তারিখের দিকে আমার পরিবারের কাছে একদম বাসায় একদম আওয়ামী লীগের সেন্ট্রাল কমান্ড থেকে ফোন গিয়েছে, যেখানে জাহাঙ্গীর কবির নানক, আমার জেলার যিনি আমার সংসদের এমপি থেকে শুরু করে ওবায়দুল কাদের সহ যারা ছিলেন, তারা একসাথে একটা মিটিংয়ে বসে, সেখান থেকে আমার বাড়িতে আমার বাবাকে কল দেওয়া হয়েছে, শুধুমাত্র শেখ হাসিনা কথা বলা বাকি ছিল। এভরিথিং বলা হয়েছে যে ও যা চায়, যেভাবে চায় সেভাবে হবে। টাকা কোনো ইস্যু না, ক্ষমতা কোনো ইস্যু না, একটা আসন কোনো ইস্যু না, দেশের বাইরে যা চায় এনিথিং সব কিছু ম্যানেজ করা হবে। ওকে জাস্ট যারা হচ্ছে ওদের ক্লোজ তাদেরকে নিয়ে গণভবনে যেতে হবে। ওই সময় এই লোভগুলো যেহেতু আমরা ওভারকাম করতে পেরেছি, এখন এটা আমাদের কাছে তেমন বড় চ্যালেঞ্জ নয়। অনেক প্রশ্ন আসে সার্জিস, নিশ্চয়ই আপনিও দেখেছেন যে এই আন্দোলনের সময় যারাই সক্রিয় ছিল তাদের পেছনেই আসলে এখন মানুষের নানা ধরনের প্রশ্ন, এবং একটা প্রশ্ন তো সমন্বয়কদের নিয়ে আসেই যে এই যে এত বড় ঘটনা, সেটা কি তারাই ঘটিয়েছেন বা এটা কি স্বতঃস্ফূর্তভাবেই ঘটেছে, নাকি পেছনে আসলে কোনো কলকাঠি নাড়া হচ্ছিল, যে কন্ট্রোলারের কারণে আসলে আপনারা হয়তো ওই মোহটিও ছেড়েছিলেন, হয়তো অন্য কোনো কিছুর আশায়? আপনাদের পেছনে কি ইন্ধনদাতা ছিল, বা আপনারা কি কারো দ্বারা নিয়ন্ত্রিত হতেন তখন, নাকি আপনারা নিজেরাই সবটা করেছেন? প্রথম কথা হচ্ছে কি,
আমরা যেভাবে ভাবি যে এই জিনিসটা একদম প্ল্যান করে হয়েছে কারো নিয়ন্ত্রণে, এভাবে কখনো একটা এরকম গণ অভ্যুত্থান হয়ে যায় না। আমরা প্রথমে রাস্তায় নেমেছিলাম যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে। প্রথম আমার যতদূর মনে পড়ে 4 জুলাইয়ে এটার একটা শুনানি হয়েছিল কোর্টে। তখন যদি এই যৌক্তিক দাবিটি মেনে নেওয়া হতো এবং এটাকে পেছানো না হতো, তখন কিন্তু এটা সামনে আগাতো না। তাহলে প্ল্যান করে এটা বাস্তবায়ন করা সম্ভব হতো না। আবার আপনি দেখে থাকবেন, এটা যখন 15 জুলাই পর্যন্ত গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসের এবং ক্যাম্পাসের বাইরে থেকে আরও অনেক সন্ত্রাসীকে নিয়ে এসে আমার বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ভাই বোনকে একদম মানে সন্ত্রাসী কায়দায় রক্তাক্ত করলো, তার পূর্বে কিন্তু এই আন্দোলনের যে নতুন করে আরেকটা ধাপে যাওয়া, এটি কিন্তু ওইভাবে তার পূর্বে যায়নি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কথাটি হচ্ছে, ওই ঘটনাটি যদি ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা না করতো, তাহলে এই ঘটনাটি এতটা সামনে যেত কিনা সেটাও কিন্তু চিন্তার বিষয়। আবার আপনি দেখে থাকবেন, যখন শেখ হাসিনা চীন থেকে এসে আমাদের সবাইকে এভাবে রাজাকার বলে সম্বোধন করলো, আমরা কি জানতাম যে শেখ হাসিনা এখান থেকে এসে আমাদের সবাইকে এভাবে রাজাকার বলে গণহারে সম্বোধন করবে আর আমরা সবাই রাজপথে এইভাবে নেমে যাব রাতের বেলা ওইভাবে? এগুলো তো ব্যাপারটা হচ্ছে ইভেন গণভবনে এই যে এভাবে প্রশ্নটি করা হলো, বলে যে সেই বক্তব্যকে আসলে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। না দেখুন, আমরা না, আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে কি মিস ইন্টারপ্রেট, মানে আমরা যদি মিনিং এর জায়গা থেকে একদিকে নিয়ে যাই সেটা বড় কথা না। আপনি তার চোখে মুখে দেখেন, তার অ্যাটিটিউডে দেখেন, তার ভিতরের ক্ষোভ দেখেন, কিংবা তিনি যেভাবে পুরো দেশটাকে একটা মানে বাপের সম্পত্তি মনে করা শুরু করেছিলেন, আপনি ওই বিষয়টাকে লক্ষ্য করেন। তিনি একদম ভিতর থেকে আলাদা একটা ক্ষোভ নিয়ে বলেছিলেন যে তার অনুগত থাকবে শুধুমাত্র সেই হচ্ছে দেশের নাগরিক, যে তার বিরুদ্ধে একটা কথা বলবে তারাই রাজাকার, তারাই পাকিস্তানের প্রেতাত্মা, এইভাবে তো ট্যাগ দিয়ে আসা হয়েছে। সো আলটিমেটলি মিনিংটা ওইভাবেই করা হয়েছে। এবং আপনি দেখেন, যখন আমরা এভাবে ওই স্লোগান দিতে দিতে সেদিন রাতে রাজপথে নামলাম, তারপরের দিনই কিন্তু ক্যাম্পাসে এই ঘটনাটা ঘটানো হয়েছে। এই জিনিসগুলো তার আমাদের প্ল্যান করা ছিল না। ইভেন আপনি দেখেন, আমাদের অন্যতম সহযোদ্ধা নাহিদকে যেভাবে তুলে নিয়ে গিয়ে রাতে ডিবি হোক ডিজিএফআই হোক যে কোনো একটা তো সংস্থা তাকে এভাবে একদম নির্মমভাবে অত্যাচার করেছে, এটা কি আমাদের স্ক্রিপ্টে ছিল? নেভার। আপনি যদি এরপরের স্টেপে দেখেন, নাহিদ আসিফ তার অসুস্থ হসপিটালে ভর্তি, সেখান থেকে নাহিদ আসিফ এবং বাকেরকে তুলে নিয়ে যাওয়া হলো ডিবি কার্যালয়ে, আমাদেরকে এরপর নিয়ে যাওয়া হলো ওই জায়গা থেকে আবার ডিবি কার্যালয়। এগুলো কি আমাদের ইচ্ছা হয়েছে? কখনোই না, এগুলো তারা করেছে। আবার গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস, যে জিনিসগুলো আমরা নর্মালি ধীরে ধীরে এখন সামনে আসবে তখন আসেনি, আমাদেরকে কিন্তু ওই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমাকে, হাসনাতকে এবং হাসিফকে জোর করে ডিজিএফআই বাধ্য করে নিয়ে গিয়েছে। এবং সেদিন প্রথম নিয়ে যায় নাই, তার আগের দিন নিয়ে গিয়েছে, কিন্তু তারা আমাদেরকে সর্বোচ্চ বাধ্য করেছে ওই মন্ত্রীদের সামনে যাওয়ার জন্য, আমরা যাইনি। এরপরে তারা আমাদেরকে থেকে শুরু করে আলাদা আলাদাভাবে যেভাবে থ্রেট করা যায়, আমাদের ফ্যামিলিকে থ্রেট করা যায়, সব কিছু করে এরপরের দিন তারা বাধ্য করে জোর করে নিয়ে গেছে। তারা কিন্তু বলেছে বসার জন্য, আমরা কিন্তু বসতে যাইনি, আমরা দাঁড়িয়েছি তাদের সামনে, তারা যথেষ্টবার বলেছে বসার জন্য, আমরা না বসে সেখান থেকে উঠে এসেছি। আমাদের যে দাবিগুলো ছিল, আমরা সেদিন দাবিগুলো মিডিয়ায় দিতে পারছিলাম না, মিডিয়া সব কিছু এভাবে বন্ধ করে রেখেছিল, চারিদিকে এভাবে কারফিউ দেওয়া, সামগ্রিক দিক থেকে যখন কোনো উপায় ছিল না, আমরা শুধু দাবিগুলো জানিয়ে এসেছি। কিন্তু ঘটনা যেটি হয়েছে, আমাদেরকে দাঁড় করে দেওয়া হয়েছে সিলেক্টিভ কয়েকটি মিডিয়ার সামনে, এবং তার পিছনে ডিজিএফআই প্রায় 15 থেকে 20 জন সেরকম অফিসাররা দাঁড়িয়ে যারা ঠিক করে দিচ্ছে আমাদের শব্দ কি হবে, আমাদের বাক্য কি হবে। আপনি দেখেছেন ডিবিতে আমাদের কিন্তু স্ক্রিপ্ট হারুন ঠিক করে দিয়েছিল, সেইভাবে ডিজিএফআই এখানে আমাদের স্ক্রিপ্ট এভাবে ঠিক করে দিচ্ছে আমরা কি বলবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমরা যেভাবে বলেছি সেভাবে প্রেজেন্ট করা হয় নাই। ওই মিডিয়াকে ডিজিএফআই নিজেরা কন্ট্রোল করে ওই জায়গা থেকে সেই জিনিসগুলোই প্রেজেন্ট করিয়েছে যেগুলো সরকারের পক্ষে যায়। আমরা যে কথাগুলো বলেছি যে আমরা আমাদের এই আন্দোলন চলবে, এই লাইনটি তারা দেয়নি, তারা এমনভাবে প্রেজেন্ট করেছে মনে হয় আন্দোলন ওইখান থেকে শেষ। সো এই সামগ্রিক বিষয়গুলো আসলে আমাদের প্ল্যানে হয়নি, এই বিষয়গুলো আসলে স্বতঃস্ফূর্তভাবে হয়েছে এবং তাদের এই জোর জবরদস্তি ক্ষমতার অপব্যবহারের ফলে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এটি করেছে। চূড়ান্ত ফলাফলের ঠিক আগে আপনার একটি কথা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি তাহলেও ভুল হবে না, মার্চ টু ঢাকা পরশু নয় আগামীকাল, এটা আসলে আপনি কোন সিচুয়েশনে বলেছিলেন? দেখুন, এই জায়গায় যে বিষয়টি ছিল, আসলে আমরা ওই দিন ঠিক সন্ধ্যার সময় আমরা তো কেউ একসাথে ছিলাম না, সবাই আলাদা আলাদা জায়গায় ছিলাম। আমরা ফোনে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম, কোথাও মেসেজে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু যেই জিনিসটি হয়েছিল যে আমরা যখন দেখলাম যে 3 তারিখে আমরা এক দফা ঘোষণা করলাম, এরপরে 4 তারিখে আমরা আমাদের জায়গা থেকে একটা প্রোগ্রাম দিয়েছিলাম এবং সব জায়গায় স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামটিতে সবাই অংশগ্রহণ করেছিল। কিন্তু আমরা
যখন 5 তারিখে সেই জায়গায় আরেকটি নতুন করে শহীদ মিনারে শিক্ষকদের, সিভিল সোসাইটি এরকম একটি সমাবেশ দেওয়ার চিন্তা করছিলাম, তখন মনে হচ্ছিল 3 তারিখে আমাদের যে হিউজ একটা ক্রাউডের প্রেজেন্স ছিল, 4 তারিখেও সেটা ছিল কাছাকাছি, কিন্তু 5 তারিখে গিয়ে সেটা যদি আরেকটা কমে যায়, আমাদের জায়গা থেকে মনে হচ্ছিল ছাত্র জনতার দাবি এটা না। এক দফা দিয়ে দেওয়ার পরে দাবিটা হচ্ছে এক দফার অ্যাকশনে যাওয়া। সেই জায়গায় আমরা প্রথমে ঘোষণা দিয়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মনে হচ্ছিল এই জিনিসটি যদি হয় এখানে বেশ কিছু কনসিকুয়েন্স হতে পারে। আমরা সবাই যখন আলোচনা করছিলাম, রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের ইন্টারঅ্যাকশন হচ্ছিল যখন এক দফা দিলেন? না, কখনোই না। এগুলো হচ্ছে আমাদের এখানে নাহিদ ছিল, আসিফ ছিল, বাকের বলতে পারি, রিফাত রশিদের কথা বলতে পারি, ছাত্রদের সিদ্ধান্ত এটি, আব্দুল হান্নান মাসুদের কথা বলতে পারি, মাহিন সরকার, আমাদের হাসনাত রয়েছে সেখানে, আমরা এই যে বেশ কিছু আমাদের নুসরাত ছিল এখানে, বা বেশ কয়েকজন মেয়ে সহ আমরা এইভাবে কথা বলছিলাম, আমাদের গ্রুপ ছিল বা ফোনে, আমরা আমাদের জায়গা থেকে কথা বলার চেষ্টা করছিলাম এবং বেশ কিছু পয়েন্ট আসছিল। আমরা চিন্তা করছিলাম এটা যদি কালকে পরশু দিন হয় তাহলে কালকে কি হতে পারে, কালকের একদিনের সময়ে পজিটিভ হবে না নেগেটিভ হবে। আমরা একবার চিন্তা করছিলাম কেন আমরা 6 তারিখে দিব, যেন ঢাকায় আসার সময়টুকু পায়, এই চিন্তা করে 6 তারিখে দেয়া, 4 তারিখ থেকে 6 তারিখ মাঝখানে একদিনে রেখে। কিন্তু আবার উল্টা যখন আমরা প্রচুর ডিসকাশন করি, আর্গুমেন্ট দিই, পক্ষে বিপক্ষে কথা বলি, নিজেরা অনেকটা বিতর্কের মতো শুরু করি নিজেদের মধ্যে। তো সেই জায়গায় কথা হচ্ছিল এরকম, আমরা যদি একদিন মাঝে সময় দিই হয়তো আসবে, কিন্তু উল্টা কি হতে পারে। এক, আওয়ামী লীগ যে কাজটি করতে পারে এই একদিনে তারা একটি গুছানো পরিকল্পনা করতে পারে কিভাবে আমাদের এই মার্চ টু ঢাকাকে তারা নস্যাৎ করবে। 2, তাদের জায়গা থেকে তারা যেই জিনিসটি করতে পারে, যাদেরকে ফেস হিসাবে চেনে ওই মুহূর্তে তাদের সবাইকে আবার তুলে নিয়ে চলে যেতে পারে। সো নেতৃত্বে হঠাৎ একটা শূন্যতা তৈরি হতে পারে। আমাদের 6 জনকে যখন ডিবিতে নিয়ে গেল তখন কিন্তু মাহিন, রিফাত রশিদ, আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের এরা কিন্তু পিছন থেকে আত্মগোপনে থেকে এই জায়গায় নেতৃত্ব দিয়েছিল। কিন্তু যদি এখন এই 10 জনকে নিয়ে চলে যাওয়া হয়, নেতৃত্বের জায়গায় একটা শূন্যতা তৈরি হতে পারে। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ জায়গাটি, দেশের ভিতরে এবং দেশের বাইরে আমাদের কিছু ফ্যাসিস্টের দোসর কিছু আসলে এজেন্সি রয়েছে, কিছু দেশের কিছু এখানে আসলে গোয়েন্দা সংস্থার কিছু সদস্য রয়েছে, তারা তাদের জায়গা থেকে যদি এই বিষয়টিকে নোংরা কোনো পরিকল্পনার দিকে নিয়ে যায়, সেই জিনিসটি আমাদের জন্য আরেকটা সমস্যা। এগিয়ে এনেছেন, অনেক ধন্যবাদ। একটা কথা, মানে ওই পক্ষ থেকে যারা পতিত সরকার তাদের পক্ষ থেকে যেমন রাজাকার বা পাকিস্তানের প্রেতাত্মা যেমন শুনতাম, আমরা এখন কিন্তু আবার যারা এই আন্দোলনের পক্ষের শক্তি তাদের কাছে একটা টার্ম শুনি যে স্বৈরাচারের দোসর। সাজিদ আলম, স্বৈরাচারের দোসর আসলে কারা? দেখুন, আপনাকে একদম স্পষ্ট করে বলি, বিগত এই দেশের যদি আমি ধরে নিই, এটা আমি এক্স্যাক্ট সংখ্যাটা কত হবে এটা আসলে একদম মানে লাস্ট একটা স্ট্যাট প্রয়োজন, কিন্তু তারপর আমি যদি ধরে নিই দেশের এই মুহূর্তে 25 থেকে 30 ভাগ মানুষ আমি ধরে নিলাম যে তারা নৌকাকে ভোট দিত, আওয়ামী লীগকে ভোট দিত। কিন্তু এই যে আওয়ামী লীগ বিগত 16 বছরে যে একটা স্বৈরাচারী যে সিস্টেম, একটা ফ্যাসিস্ট রেজিম স্ট্যাবলিশ করেছে, এটার সাথে কিন্তু সরাসরি সকল এই নৌকায় ভোট দেওয়া মানুষ কিন্তু সরাসরি সম্পৃক্ত নয়। এক, দ্বিতীয় যে বিষয়টি, এই পুরো সিস্টেমটিকে তৈরি করতে যারা আপনার এই সংসদে এমপি বা মন্ত্রী হিসেবে ছিল, যারা আপনার জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে তাদের চেয়ারম্যান হিসেবে কাজ করেছে, এই প্রত্যেকটি সাপোর্ট কিন্তু আমার রুট থেকে এসেছে, ওই ইউনিয়ন বা ওয়ার্ডের জায়গা থেকে এসেছে। বিগত 16 বছরে কোনো একটি নির্বাচন বাংলাদেশের স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, এটা কিন্তু ছিল না। কিন্তু যেই মানুষগুলো এই সিস্টেমটিকে টিকিয়ে রাখার জন্য এবং এই অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার জন্য কাজ করেছে, এই ফ্যাসিস্ট রেজিমকে গড়ে তুলতে কাজ করেছে, সাপোর্ট অনেকভাবে হতে পারে। এই সাপোর্ট মিডিয়ার মাধ্যমে হতে পারে, এই সাপোর্ট রাজনৈতিক অঙ্গনে হতে পারে, এই সাপোর্ট বহিঃশক্তি থেকে হতে পারে, এই সাপোর্ট অর্থনৈতিকভাবে বিভিন্ন ব্যবসায়ীদের মাধ্যমে হতে পারে। যেমনটি আমরা এসালাম থেকে শুরু করে অনেক জায়গায় দেখেছি, তারা বিভিন্নভাবে এই সরকারকে দেশে এবং দেশের বাইরে থেকে টিকিয়ে রেখেছে। ওই সরকারের সাথে যারা কাজ করছেন তারা সবাইকে স্বৈরাচারের দোষ? দেখুন, ফ্যাক্ট হচ্ছে ব্যাপারগুলো বিভিন্নভাবে হতে পারে। এক, কাজ করে কেউ ক্ষমতার অপব্যবহার করেছে, কাজ করে কেউ টিকিয়ে রাখতে, এই ক্ষমতায় তাদেরকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে। মানে অর্থাৎ এই পুরো সিস্টেমটিকে টিকিয়ে রাখতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে তারা অবশ্যই স্বৈরাচারের দোসর। কিন্তু আমি আপনাকে একটি জিনিস বলি, এরকম অসংখ্য মানুষ রয়েছে যারা আওয়ামী লীগের ভিতরে ছিল, আওয়ামী লীগের ভোটার ছিল, শুধু তারা এই সিস্টেমকে সরাসরি প্রভাবিত করতে পারতো না এবং তারা নিজেরাও এই আওয়ামী লীগের সিস্টেমের উপরে সরাসরি বিরক্ত ছিল। আপনি একটা জিনিস দেখেন, আওয়ামী লীগের যদি আমি ধরি যে 20 থেকে 25% ভোটার রয়েছে এই বাংলাদেশে বা 30%, তারা যদি সবাই রাজপথে নামতো ওই মুহূর্তে, এই অভ্যুত্থান কিন্তু এত সহজ হতো না। এই অভ্যুত্থানে দুই পক্ষ মুখোমুখি আরো বেশি রক্তাক্ত হতো।
তাদেরও ওই 1% 2% বা যে কয়েক পার্সেন্টই হোক যারা সরাসরি এই অপকর্মগুলোর সাথে জড়িত ছিল তারা আমাদের কাছে দোষর। কিন্তু যারা জড়িত না থেকে বরং এটার উপরে বিরক্ত হয়েছিল এবং তারা দিন শেষে সব শেষে আওয়ামী লীগকে সমর্থন করেনি। এখন তো একটা ছবি থাকলেই তাকে দোষর বলে দিচ্ছে। না দেখুন, ছবি একটা জিনিস কি, কেউ তাদের জায়গা থেকে শর্ট জাজমেন্টাল হয়ে কাজগুলো করতে পারে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অনেকের সাথে সেই সময় বিভিন্ন প্রোগ্রামের খাতিরে আমি হল সংসদে ইলেকশন করেছি, যারা ডাকসুতে হল সংসদে ওই সময় নির্বাচন করেছিল ডাকসুতে তাদেরকে সবাইকে গণভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমার নিজেরও একটি ছবি রয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আপনি কোনো ওই ফ্যাসিস্ট হাসিনার আমলের কোনো অপকর্মের সাথে আপনি জড়িত ছিলেন কিনা, আপনি ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা। আপনারা স্বৈরাচারের দোষর বলে উপদেষ্টা থেকে বাদ দেওয়ার কথা বলেছেন। হ্যাঁ দেখুন, এটা আমি আমার জায়গা থেকে একদম স্পষ্ট করে মনে করি। কেন মনে করি? আপনি দেখবেন যে তিনি তার জায়গা থেকে, এটা হচ্ছে কি সফটভাবে তোষামোদি করা, তোষামোদির অনেক লেভেল আছে, সবাই সহমত ভাই বলে তোষামোদি করবে না। কেউ তার জায়গায়, তিনি তার একজন নির্মাতা হিসেবে তিনি অবশ্যই অন্যতম একজন বাংলাদেশের নির্মাতা হতে পারেন, কিন্তু সেই উপদেষ্টা প্যানেলের আমি তাকে যোগ্য উপদেষ্টা কোনোদিনও মনে করি না যিনি আসলে সফট তোষামোদি তো আপনিও করেছেন, কিভাবে আপনি বক্তব্য দিয়েছেন বঙ্গবন্ধুকে নিয়ে। না দেখুন, না আপনারা এই জিনিসগুলো কি আসলে আপনার ব্যাকগ্রাউন্ড জানতে হবে যে বিষয়টা কি। আমি নিজে দেখেছি যে এই বক্তব্যগুলো সামনে আসে এগুলো প্রত্যেকটি কোনো না কোনো প্রতিযোগিতা ছিল। আমি একজন বিতর্কিক ছিলাম, আমি হয় সংসদীয় বিতর্ক ছিল বা বারোয়ারি বিতর্ক ছিল বা উপস্থিত বক্তৃতা ছিল। আপনি যদি হ্যাঁ আপনি যদি দেখেন না, এগুলো অবশ্যই বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতা ছিল। আমি দুইটা বক্তব্যের কথা বলতে পারবো। একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল, মহসিন হলের মাঠে ছিল, আমি আমার হল চ্যাম্পিয়ন ছিলাম। সেখানে হল চ্যাম্পিয়ন হিসেবে 18টা হলের চ্যাম্পিয়নরা তাদের বক্তব্য উপস্থাপন করেছিল, সেটি ছিল একটি। আরেকটি যেটি দেখানো হয় করোনাকালীন সময় আরেকটি বারোয়ারি বিতর্কের প্রতিযোগিতা ছিল, যেটি আমার ঘরে বসে রেকর্ড করা। ওই বক্তব্যগুলোতেও আমাদেরকে একটি নির্দেশনা দিয়ে দেওয়া হতো যে আপনি যা বলবেন আপনার সুনাম করতে হবে। আমরা 1971-এর 24শে মার্চের পূর্ব পর্যন্ত বঙ্গবন্ধু কিংবা শেখ মুজিবুর রহমানের অনেক কিছু আমরা আমাদের জায়গা থেকে যেটি করতে পারি যে ভালো জিনিসগুলোকে আনতে পারি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 1971-এর 25শে মার্চ থেকে 75-এর 14ই অগাস্ট পর্যন্ত তার যে এই বাংলাদেশে বাকশাল বলি কিংবা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতাকে একদম জিম্মি করা বলি, একটি এত বড় তার ম্যান্ডেট নিয়ে আসার পরে 70-এর নির্বাচনে 73-এ উনি ভোট চুরি করেছে উনার মদতে। এই কাজগুলো তো তার সময় হয়েছে। তো রাষ্ট্রনায়ক হিসেবে তিনি যে একদম ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এগুলো তো বলার আমার তখন স্বাধীনতা দেওয়ার কথা ছিল, কিন্তু এটি তো আমাকে দেওয়া হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফারুকী সাহেবরা এই বিষয়গুলোকে সফটভাবে প্রমোট করেছে শুরু থেকে শেষ পর্যন্ত। সেটি তার একটি লেখার মাধ্যমে হোক, সেটি একটি ছবি তুলে আপলোড করার মাধ্যমে হোক, কিংবা তার জায়গা থেকে নির্মাণের মাধ্যমে হোক, তিনি তার বিভিন্ন নির্মাণেও এই বিষয়গুলো দেখিয়েছে। তো এই যে একটা মিডিয়ায় একটি ফ্যাসিস্ট কাঠামো বা এই যে একটা চলচ্চিত্রে একটা এরকম ফ্যাসিস্ট রেজিম তৈরি করা, এই ক্ষেত্রে তারা তাদের জায়গা থেকে এই ভূমিকাগুলো রেখেছিলেন। শেখ মুজিবুর রহমানের কথাটা যেহেতু উঠে আসলো, তাই যদি বলি যে বঙ্গভবন থেকে যে তার ছবি নামানো হলো, এই নিয়ে আসলে আপনি কি বলবেন? কারণ আমাদের সংবিধান তো এখনো চেঞ্জ হয়নি এবং সংবিধান অনুযায়ী তিনি আসলে জাতির পিতা। এই ব্যাপারটাকে কিভাবে দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে এই সংবিধান মেনে না এই অভ্যুত্থান হয় নাই। এই সংবিধান যদি মানাই হতো তাহলে খুনি শেখ হাসিনা সাহস কোথায় পায় আমার প্রায় 2000 ভাই বোনকে গুলি করার? এই সাহসটাকে কে দিয়েছে? সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেশের জনগণের টাকায়, জনগণের ম্যান্ডেটে, জনগণের ট্যাক্সে এই একটা দেশ চলার কথা, জনগণকে প্রাধান্য দিয়ে। এই সংবিধানে তো জনগণের সরকার বলা হয়েছে, এই সংবিধানে বলা হয়েছে জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। সেই জনগণকে বাতিল হচ্ছে না কেন? সেদিকে আসছি, সেই জনগণকে খুন করার এইভাবে, সেই জনগণের রক্ত ঝরানোর অধিকার কিভাবে খুনি হাসিনা পায়? সেই জায়গা থেকে আপনি যদি বলেন ওই শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে নামানো হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে তাকে জাতির পিতা কে বানিয়েছে? জাতির পিতা আপনি বানিয়েছেন, আমি বানিয়েছেন, আমাদের ম্যান্ডেট নেওয়া হয়েছে, সংবিধানে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এইটাই তো সমস্যা। আমরা ওই সংবিধানের ওই যে জিনিসগুলো তারা তাদের মতো করে বানিয়েছে, আওয়ামী লীগের সংবিধান বানিয়েছে, সেগুলো আমরা আমাদের জায়গা থেকে মানি না। এবং এটার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এখানে, সেটি হচ্ছে কি যে এই যে বিপ্লবটা আমরা যেরকম একটা বিপ্লব প্রত্যাশা করেছিলাম, এটি অভ্যুত্থানে গিয়ে শেষ হয়ে গিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে হয়তো আমাদের চিন্তায় ছিল এটি 5ই অগাস্টেই এই অভ্যুত্থানটা সফল হয়ে যাবে না, এটি আরো সামনে যাবে এবং এটি একটি বিপ্লবের দিকে যাবে। এবং এভাবে যে ছাত্র জনতা রাজপথে নেমে আসবে এবং নেমে এসে 5 তারিখের মধ্যেই খুনি হাসিনা আসলে ভিতরটা দুর্বল, তো এই জন্য দেশে থাকার আর সাহস করতে পারেনি। তাদের কাছে তো তাদের জীবনটা জীবন আগে হওয়ার কারণে সকল নেতাকর্মীকে এভাবে এতিমের মতো রেখে দেশ ছেড়ে পালিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যদি আর কিছুদিন যেত, আমরা সকল সেক্টর থেকে কারা আসলে তার বিপক্ষে এবং কারা দেশ এবং দেশের জনগণের পক্ষে তারা বের হয়ে আসতো,
মিডিয়া থেকে বের হয়ে আসতো, সচিবালয় থেকে বের হয়ে আসতো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে বের হয়ে আসতো, তখন আমরা একটি বিপ্লবী সরকার গঠন করতে পারতাম। তখন আমাদের ওই বঙ্গভবনে আর গিয়ে শপথটা নিতে হতো না। হ্যাঁ, আমরা অবশ্যই স্বীকার করি। শোনা যায় এটা নাকি আমাদের সংবিধানে নেই অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে এই কনসেপ্টটা আপনাকে তো একবার বলাই হয়েছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যে বিষয়টি, এই অভ্যুত্থানটি কোনো সংবিধান মেনেই হয়নি। খুনি শেখ হাসিনা কোনোদিন সংবিধান মেনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেই পারে না। এই বিষয়গুলো সবগুলোকে বরং আমরা তো আমাদের জায়গা থেকে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চেয়েছি, কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে ওই মুহূর্তে এই বাংলাদেশের ওই পরিস্থিতিতে আমরা আমাদের জায়গা থেকে খুবই স্বাভাবিক জীবনের প্রথম এই বিষয়টি ফেস করেছি। এই বাংলাদেশে 1971-এর পরে এরকম কোনো অভ্যুত্থান হয়েছে যে এই অভ্যুত্থান 2024-এর মতো হয়েছে? হয়নি। এই অভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্বে এই অভ্যুত্থানটা যখন সংগঠিত হয়, আমরা কিন্তু আমাদের জীবনের আগে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাইনি। আমরা যখন এগুলোর মধ্য দিয়ে যাই নাই, ওই মুহূর্তে আমাদের কিছু সিদ্ধান্ত। সাজিদ সালাম, আপনি আমাকে বলেন, মানে এই সরকার বিপ্লবী সরকারও না, আবার সংবিধান আপনারা মানছেন না, তাহলে এই সরকারের ভিত্তিটা আসলে কি? এই সরকারের সবচেয়ে বড় ভিত্তি হচ্ছে এই সরকার ছাত্র জনতার ওই অভ্যুত্থানের রায়, 2000-এরও অধিক জীবনের বিনিময়, 1.5 লক্ষ মানুষের রক্তের বিনিময় এই সরকার তাদের ম্যান্ডেট নিয়ে এসেছে এখানে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কথাটি হচ্ছে এটি একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার এসেছে। আমরা আমাদের জায়গা থেকে ওই মুহূর্তে যদি আমাদের ওই সামগ্রিক সামর্থ্যটুকু থাকতো, আমরা বিপ্লবী সরকারই গঠন করতাম। এবং ওই মুহূর্তে আমরা সকল রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কথা বলছিলাম, বড় রাজনৈতিক দলগুলোর যদি সমর্থন থাকতো আমরা জাতীয় সরকারই গঠন করতাম। তখন তারা তাদের জায়গা থেকে জাতীয় সরকারের সমর্থন জানায়নি বলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে যেতে হয়েছে। এবং তখন যেই সরকারই গঠন করা হোক না কেন, এটা জনগণের ম্যান্ডেট নিয়েই, জনগণের রায় নিয়ে আসাই সরকার। এবং আমরা আমাদের জায়গা থেকে এই সংবিধানকে, মানে সংবিধানকে আমরা একপাশে, এই সংবিধানকে আমরা আমাদের জায়গা থেকে রাখতে চাই না। এটা একটা বাকশালী সংবিধান, মুজিববাদী সংবিধান। আমরা মনে করি এই সংবিধানের পুনর্লিখন প্রয়োজন। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর সাথে কথাও বলছি। কিন্তু এখানে বিষয়টি যেটি, রাজনৈতিক দলগুলো এই সদিচ্ছাও লাগবে। রাজনৈতিক দলগুলো যদি তাদের জায়গা থেকে অনেক আলোচনা হতে পারে যে কিভাবে এটি নতুন প্রক্রিয়া নতুন করে গঠন হবে, কিন্তু এই জায়গায় আমাদের মনে হয় যে রাজনৈতিক দলগুলো কেন জানি এখন সামগ্রিক বিষয় সংস্কারের চেয়ে তাদের জায়গা থেকে ক্ষমতায় দ্রুত যাওয়ার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে, যেটি আমরা মনে করি এই অভ্যুত্থান স্পিরিটের সাথে প্রাসঙ্গিক নয়। এবং সরকার তো আসলে ছাত্রদের রক্তের উপরে হয়েছে, সরকার আসলে ছাত্রদের অনুভূতি বা তাদের স্পিরিটকে কতটা গুরুত্ব দিচ্ছে? আমি যদি একটুখানি বলি যে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবেন। আপনারা আসলে কি চান? রাজনৈতিক দলগুলোর কথাই কি এখন শেষ কথা? না, আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট করে বলি, এটা আমরা আমাদের জায়গা থেকে বলেছি। সেটি হচ্ছে বাংলাদেশে বিগত 16 বছরে এই যে রাজনৈতিক দলগুলো, তারা রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে মোকাবেলা করার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা তাদের জায়গা থেকে এই যে অভ্যুত্থানটি হয়েছে, অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, এটি নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এতজন মানুষ, এত ছাত্র জনতা তাদের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের এই নির্বাচনের জন্য নয়। একদম স্পষ্ট কথা। তারা যদি তাদের জায়গা থেকে মনে করে যে এই মানুষগুলো যেগুলোর কারণে, যেই সীমাবদ্ধতা, যে অত্যাচার, নির্যাতন কিংবা করাপ্টেড সিস্টেমগুলোর কারণে এই ক্ষোভ নিয়ে রাজপথে নেমেছে, জীবন দিয়েছে, সেই সিস্টেমগুলো সংস্কার করার পূর্বে তারা যদি তাদের জায়গা থেকে এই নির্বাচন করতে থাকে, আমরা আমাদের জায়গা থেকে বলি এক্ষেত্রে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও রাজনৈতিক দলগুলোর সাথে সুর মিলিয়ে এই কথা বলে যে তারা নির্বাচন চালিয়ে নির্বাচনে যাবে, আমরা অভ্যন্তরীণ এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান যাবে। আমরা পুরো বাংলাদেশের ছাত্র জনতা এখনো, আপনি দেখেছেন তিনি যখন এই কথা বলেছে, এই কথাগুলো নিয়ে যখন বিভিন্ন জায়গায় নিউজ হয়েছে, তখন কিন্তু এই কথাটা মানুষ বলেছে তাদের আগে সংস্কার দরকার। আমরা মনে করি সরকারের যেই জিনিসগুলো করা দরকার ছিল মানুষের প্রত্যাশা অনুযায়ী ততটুকু সরকার আসলে এখন পর্যন্ত করতে পারেনি। এই কারণেই মানুষের ভিতরে বিভিন্ন জায়গায় মানুষ প্রশ্ন করছে, বিভিন্ন জায়গা থেকে মানুষের অসন্তুষ্টি রয়েছে, এটা সত্য। কিন্তু সরকার যদি আজকে দ্রব্যমূল্যের দামটি আরও ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও ঠিকভাবে কাজে লাগাতে পারে, মানুষ কিন্তু তখন এই নির্বাচনের কথা বলবে না। মানুষ নির্বাচন নিয়ে বিন্দুমাত্র কনসার্ন না। মানুষের কনসার্ন হচ্ছে যে সিস্টেমগুলো দিয়ে তাদেরকে এভাবে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, সেই সিস্টেমগুলো ঠিক করতে হবে। রাজনৈতিক দলগুলো ভীষণ কনসার্ন, এবং আপনারাও আসলে এই আলোচনায় বলেছেন যে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে অংশ নেয় বিচারের আগে আপনারা দ্বিতীয় অভ্যুত্থান ঘটাবেন। আওয়ামী লীগকে বাধা দেওয়ার ভিত্তিটা আসলে কি আপনাদের? আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ সংগঠন না এখন আইনগতভাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানে আমরা আসলে এটাতে ব্যথিত, মানে আপনার এই কোয়েশ্চেনে যে আওয়ামী লীগকে বাধা দেওয়ার আসলে
ভিত্তিটা কি, যে আওয়ামী না লীগের আমি আইনগত নির্দেশে ভিত্তির কথা বলছি, ইমোশনাল না, ইমোশনাল কথা এটা বাদ দিয়ে। ইমোশনাল কিভাবে হতে পারে? 2000 মানুষকে খুন করেছে, খুনির বিচার হবে না? এখানে এর চেয়ে বড় আইন আর কি হতে পারে? মানে বাংলাদেশে কি বিচার তো না, অবশ্যই হবে। দেখুন আমরা তো এই কথাই বলেছি, নির্বাচনে আসতে দিতে পারেন কিনা, আমরা কারণ তো দলের সবাই তো আর তার বিরুদ্ধে হত্যা মামলা নেই হয় না, অবশ্যই থাকবে, কেন থাকবে না দলের সবার বিরুদ্ধে? এই যে অভ্যুত্থানে যাদেরকে খুন করা হয়েছে, এই খুনের যে হুকুম, এই হুকুম কে দিয়েছে? এই খুনের হুকুম দিয়েছে খুনি শেখ হাসিনা। খুনি শেখ হাসিনা হয়েছে কিভাবে? 300 জন এমপি আর মন্ত্রীদের ভিত্তিতে খুনি শেখ হাসিনা হয়েছে কিভাবে? তার প্রত্যেকটি জেলায় যেসব নেতারা এই ফ্যাসিস্ট রেজিমকে ধরে রেখেছে, সমুন্নত করেছে, তাদের প্রভাবে। তাহলে এমনকি আপনি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গিয়ে খোঁজ নেন, আপনি আমার কথা শেষ করতে দেন, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আপনি দেখবেন পুলিশ যেমন গুলি চালিয়েছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সবাই গুলি চালিয়েছে এবং তাদের গুলিতে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। তাদের সমন্বয় তো আওয়ামী লীগ। তো তাদেরকে যদি আপনি বিচারের আওতায় না নিয়ে আসেন, তাদের যদি বিচার না হয়, তাদেরকে এই অধিকার কিভাবে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমরা আমাদের জায়গা থেকে সমর্থন করি যে তাদেরকে নির্বাচনে নিয়ে যাওয়া হবে? তাদেরকেও কি নিষিদ্ধ রাজনৈতিক দল করার কথা ভাবছেন? দেখুন, একটা দল রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কিনা এই সিদ্ধান্ত পুরো বাংলাদেশের মানুষের। আমরা 1-2 জন বা কয়েকজন সমন্বয় মিলে আপনাকে এই সিদ্ধান্ত দিয়ে দিতে পারি না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটির জন্য প্রয়োজন হলে আবার অভ্যুত্থানে ডাক দেওয়া হোক, জীবন দেওয়া হোক, যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত। যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত। যারা এই খুনগুলো করেছে, যাদের মদদে হয়েছে, যাদের নির্দেশে হয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার আমরা দেখি না, আমরা এটি হতে দিব না। একদম আমাদের জায়গা থেকে স্পষ্ট অবস্থান। কেমন হবে যদি হয় এরকম কিছু? দ্বিতীয় অভ্যুত্থানে সবার সামনের সারিতে শহীদ পরিবারগুলো থাকবে। যেই শহীদ পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটি, যাদেরকে আঁকড়ে ধরে তাদের পরিবারটি চলতো, তাদেরকে খুন করা হয়েছে। দ্বিতীয় অভ্যুত্থানের এর পরের সারিতেই থাকবে আমার ওই আহত যোদ্ধারা, যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, যারা তাদের জীবনে রক্ত দিয়েছে, এখন হাসপাতালে কাতরাচ্ছে, প্রয়োজনে তারা ওই হাসপাতালের বেড সাথে নিয়ে, ওই স্ট্রেচার সাথে নিয়ে রাজপথে থাকবে, তারা থাকবে। এরপরে ওই যে দ্বিতীয় অভ্যুত্থান, সেই মানুষগুলো থাকবে যারা এই বাংলাদেশের সকল করাপ্টেড সিস্টেমগুলোকে সংস্কার করার আশায়, এই করাপ্টেড সিস্টেমগুলো ঠিক হবে এই আশায় রাজপথে নেমেছিল, তারা থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যেই ছাত্র জনতা এই রাজপথে নেমেছিল এই বাংলাদেশটিকে নতুন করে দেখার স্বপ্ন নিয়ে, সেই মানুষগুলো আবার ঐক্যবদ্ধভাবে নামবে। আমরা একদম স্পষ্ট করি, সেই মানুষগুলো শুধু নামবে না যারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার উপলক্ষ মনে করেছিল এই অভ্যুত্থানকে। এবং আমরা আমাদের জায়গা থেকে এটি বিশ্বাস করি, যারা এই 24-এর অভ্যুত্থানে নেমেছিল, তারা কেউ ক্ষমতায় যাওয়ার উপলক্ষ হিসাবে এত মানুষের জীবনকে কোনোদিন মনে করেনি। এত মানুষের জীবন এবং রক্ত কোনোদিন ক্ষমতায় যাওয়ার উপলক্ষ হতে পারে না। আমরা মনে করি ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা 24-এর অভ্যুত্থানে নেমেছিল, তারা সকলেই আবার যদি প্রয়োজন হয় দ্বিতীয় অভ্যুত্থানে নামবে। এই যে এত মানুষ প্রাণ দিল, এত মানুষ আহত হলো, এত মানুষ ক্ষতিগ্রস্ত হলো, এই বিপ্লবের স্পিরিট আপনার কি মনে হয় না যে 3 মাসের মধ্যে অনেক হতাশা নেমে এসেছে, অনেক অনৈক্য তৈরি হয়েছে, এটা কি বেহাত হয়ে যাচ্ছে? আপনি না, দেখুন, প্রথম কথা হচ্ছে বেহাত হয়ে যাওয়া, এটা খুবই সিম্পলিফাই একটা লাইন। আমি আমার জায়গাতে এখন মনে করি না বেহাত হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কিছু পয়েন্টের সাথে আমি একমত। প্রথম কথা হচ্ছে 5ই অগাস্ট যখন এত জীবন দিয়ে, রক্ত দিয়ে একটা অভ্যুত্থান ঘটানো হলো, তখন কিন্তু মানুষের প্রত্যাশার পারদ ছিল একদম চূড়ান্ত মাত্রায়। আমি আমার জায়গা থেকে এটিও মনে করি যে ওই চূড়ান্ত মাত্রার প্রত্যাশা পূরণ হওয়া আসলে সম্ভব নয়। আমি মনে করি ওই প্রত্যাশার পারদটি একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত নেমে আসবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অন্তত ওই একটা স্ট্যান্ডার্ড প্রত্যাশা পূরণ করতে পারা, যেটি অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জায়গা থেকে ওই জায়গাটিতে সফল নয়। এবং আমি আমার জায়গা থেকে এক্ষেত্রে আপনার সাথে একমত। সেটি হচ্ছে, এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভাজন তৈরি হচ্ছে। এই বিভাজনের বিশেষ কিছু কারণ রয়েছে। 1 নম্বর কারণটি হচ্ছে, আমি এর পূর্বে আপনাকে বলেছি, আগে আমরা ঐক্যবদ্ধ ছিলাম খুনি হাসিনাকে সরানোর, পতন ঘটানোর জায়গায়। এখন আমাদের কিছু কিছু বিভাজন হচ্ছে ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থের জায়গায়। আমরা এখন এরকম ছোট ছোট কিছু স্বার্থকে আমার দেশের স্বার্থের আগে প্রাধান্য দিচ্ছি, এই জায়গায় একটি বিভাজন হচ্ছে। আরেকটি যেটি সমস্যা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে যে স্পিড নিয়ে এবং স্পিরিট নিয়ে কাজ করে যাওয়ার কথা ছিল, কাজের মাধ্যমে আমরা আমাদের জায়গা থেকে এখনো ততটুকু দেখছি না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে, আসলে তাদের জায়গায় 5 বছরে একটা নির্বাচিত সরকার যে স্পিডে কাজ করার কথা ছিল, তাদেরকে আসলে অন্তত তাদের 3 গুণ স্পিডে কাজ করার কথা ছিল। কিন্তু কেন জানি তারা তাদের মতো, অনেকেই, সবাই না, অনেক উপদেষ্টা তাদের এখানে রুটিন ওয়ার্ক করছে, তারা 9টা 5টা অফিস করছে। এই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি, তখন তো উপদেষ্টাদেরকে এইভাবে যে পছন্দ করা হয়েছে, ছাত্ররা যেমন এখানে তাদের মতামত ছিল, রাজনৈতিক দলগুলোর মতামত ছিল, সিভিল সোসাইটি, শিক্ষাবিদ থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, সকলের মতামত ছিল।
তখন আপনাদেরও প্রতিনিধি আছে, তাহলে তারা কেন হয়ে গেল আসলে? আপনাদের সাথে কি তাদের একটা দূরত্ব আছে? তারা কি হয়ে গেল মানে আপনি বলছেন যে তারা করছে না, মানে আপনাদের সাথে কি তাদের আসলে যোগাযোগ নেই? আমরা তাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে একটি আলাদা জায়গা থেকে। তারা আমাদের রাজপথের সহযোদ্ধা। ততক্ষণ পর্যন্ত এই যোগাযোগটি আমরা আলাদা একটি মাঝখানে দেয়াল রাখার চেষ্টা করি যতক্ষণ তারা সরকারে, কারণ আমরা এই স্পেসটি অলওয়েজ ওপেন রাখতে চাই যে তারাও যদি সেই জায়গায় কোনো ব্যর্থতার পরিচয় দেয় বা কোনো সীমাবদ্ধতা দেখে আমরা যেন সেটাকে সরাসরি প্রশ্ন করতে পারি। এবং যখন তারা ওই সরকারের দায়িত্ব থেকে আলাদা হয়ে আমাদের সাথে কথা বলে তখন আমরা আলাদাভাবে কথা বলি। আমরা মাঠ পর্যায়ে যে দাবিগুলো সেগুলো তাদেরকে জানাই এবং বর্তমানে ছাত্র জনতার জনমতকে সেটি তাদের জায়গা থেকে আমরা তাদেরকে জানাই। কিন্তু আপনার পূর্বের কথায় যদি ফিরে আসি, সেটি হচ্ছে এই মুহূর্তে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে যেই জায়গাগুলোতে তাদের আরও ভালোভাবে কাজ করা উচিত, যেটিতে তারা ঠিকমতো পারছে না। এক, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। আমরা মনে করি আমরা নিজেরা অসহায়, আমাদের পরিবারও বাজার করতে যায়, আমাদের বাবারাও যায়, সেই জায়গায় এই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সবচেয়ে জরুরি, যেটি অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততম সময় করতে হবে, নাহলে তারা মানুষের আস্থা ধীরে ধীরে হারাবে। দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের জায়গা থেকে মনে হয় এখানে ডেভেলপটা করছে, তাদের অবস্থা কিন্তু এটা ধীরে ধীরে আরও দ্রুত হওয়া প্রয়োজন। এবং আরেকটি জিনিসও আমি তাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে অভ্যুত্থান ঘটিয়েছে, ফাইন। আপনি ছাত্র জনতার দাবিকে চিন্তাকে সমীহ করবেন, ফাইন, কিন্তু সেই চিন্তাকে যেটা যৌক্তিক। আজকে আপনার রাস্তায় যখন তখন 20-30-40 জন নামবে, যা ইচ্ছা তাই করবে, অযৌক্তিক একটা দাবি নিয়ে রাস্তায় নেমে যাবে, আর তাকে আপনার সমীহ করতে হবে, এভাবে কোনোদিন একটা দেশ চলতে পারে না, একটা দেশে শৃঙ্খলা থাকতে পারে না। কোনো জায়গায় যদি আপনারা আপনাদের জায়গা থেকে, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, অন্তর্বর্তীকালীন সরকার বলি, তাদেরকে বলতে চাই, কোনো জায়গায় যদি এরকম অযৌক্তিক কোনো কিছু নিয়ে তাদেরকে নামতে দেখেন, আপনারা আপনাদের জায়গা থেকে যেভাবে আইন শৃঙ্খলা রক্ষা করা প্রয়োজন হয়, মানুষের ভোগান্তি দূর করা প্রয়োজন হয়, আপনাদেরকে সেই স্টেপ নিতে হবে, সেটা কঠিনতম স্টেপ হতে পারে। খুব সুন্দর একটা জায়গা নিয়ে আসলেন সার্জিস আলম। এই জায়গাটাতে আমি একটুখানি বলতে চাই, এই যে শিক্ষার্থীরা মানে মৃত্যু সামনে দেখলো, তারা আসলে এইভাবে যান হাতে নিয়ে রাস্তায় নামলো, একটা সরকারের পতন ঘটলো, তারা সফল হলো, তারপরে এই যে নানা ইস্যুতে তারা রাস্তায় নেমে যাবে, কিংবা আপনারাও তো আসলে বলেন যে প্রয়োজন হলে আবার রাস্তায় নামবো, একটা অস্থির পরিবেশ কিন্তু আছে। আমাদের ছাত্ররা কবে আবার শিক্ষার্থী হবে? তাদের তো আসলে রাস্তায় থাকার কথা না, তাদের তো গিয়ে কোনো জায়গায় দল বেঁধে অভিযান চালানোর কথা না, তাদের তো ক্লাসরুমে থাকার কথা, নিজেকে গড়ার কথা, ভবিষ্যতে দেশ চালানোর জন্য। এই জায়গাটি আসলে কিভাবে নিশ্চিত করা যাবে এই মুহূর্তে? প্রথম কথা হচ্ছে যে এটা কোনো সাধারণ নির্বাচনের মাধ্যমে একটা সরকারের পরিবর্তন হয়নি, এবং এটা একদিনে হয়নি। আমরা বলছি যে সরাসরি স্টুডেন্টদের অংশগ্রহণ ছিল 36 জুলাই পর্যন্ত, আমরা আমাদের জায়গা থেকে বলছি, এবং এরপরেও একটা দীর্ঘ সময় কিন্তু তাদের এই পাল্টা একটা অভ্যুত্থান কিংবা চক্রান্ত এরকম হচ্ছে কিনা সেই জায়গা থেকে তাদের রাজপথে থাকতে হয়েছে। এবং এই 5ই অগাস্টের পরেও তাদের এই রাজপথে থাকাটাও কিন্তু অপ্রাসঙ্গিক ওই মুহূর্তে ছিল না। আমি বলছি না আজকে পর্যন্ত, আমি বলছি যে তারপরের অন্তত 15 দিন, 20 দিন, 1 মাস পর্যন্ত। কারণ হচ্ছে আবার যদি কোনো চক্রান্ত হয়ে ওই ফ্যাসিস্টরা আবার ফিরে আসতো, এই যারা রাজপথে আন্দোলন করেছিল তাদের সবাইকে আসলে মানে যে যেভাবে পারতো এরকম আরেকটা গণহত্যা চলতো এই বাংলাদেশে। কিন্তু এর পরবর্তী সময়টিতে আসলে আমরা আমাদের জায়গা থেকে এখন যেটি মনে করি অলরেডি ক্লাসে ফিরে গিয়েছে, এটা সত্যি, এটা বলার কোনো কারণ নেই যে ক্লাসে ফিরে যায়নি। আমরা দেখছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে, বাট ওই যে তারা এত বড় একটি অভ্যুত্থানের ভিতর দিয়ে গিয়েছে যেখানে তারা নিজের চোখের সামনে লাশ দেখেছে। আমার চোখের সামনে এমন হয়েছে, চোখের এপাশে গুলি লেগেছে, চোখের মনি বের হয়ে আছে, মাথায় গুলি লেগেছে, মগজ বের হয়ে আছে। আমি যখন আমার চোখের সামনে এই জিনিসগুলো দেখি, মানুষের দেখি যে পুরো শরীর রক্ত দিয়ে ভিজে আছে, লাশগুলো রিকশায় ঝুলে আছে, লাশগুলোকে মানে পশু পাখির লাশের মতো এভাবে ছুঁড়ে ফেলা হচ্ছে, একটা নিরস্ত্র মানুষকে এভাবে সামনে থেকে ইচ্ছা মতো গুলি করা হচ্ছে, এগুলো তো আমার চোখের সামনে ঘটেছে। এই ট্রমা থেকে কিন্তু চাইলেই কেউ একদিনে বের হয়ে যেতে পারবে না। এটা কোনো মুভির সিন নয় যে আমি দেখলাম বের হয়ে গেলাম, ভুলে গেলাম, সময় লাগবে, এটা সত্যি। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের যারা ছাত্র জনতা যারা রয়েছে, স্টুডেন্ট যারা রয়েছে, তাদের ধীরে ধীরে অবশ্যই এখন পড়াশোনার দিকে মনোযোগে যেতে হবে। এবং তাদের আরেকটা বিষয়, এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। এক, আমরা আমাদের জায়গা থেকে নির্দিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলো থেকে রাষ্ট্রের পার্সপেক্টিভে যেগুলো ছোট ছোট জায়গা, নির্দিষ্ট প্রতিষ্ঠান ভিত্তিক, এগুলো নিয়ে আমরা আমাদের দাবিগুলো জানাবো, অবশ্যই জানাবো, কেন জানাবো না, কিন্তু যৌক্তিক উপায়ে জানানো উচিত। যৌক্তিক উপায়ে যদি আমার চেষ্টা শেষ হয়ে যায় তারপরে না হয় আমি অন্য একটি উপায়ে যেতে পারি। কিন্তু এখন যেটি কিছু কিছু জায়গা, সকল জায়গায় নয়, দেখা যাচ্ছে যে আমরা কিছু একটা হলে রাস্তায় নামছি। আমরা যারা মানুষের স্বপ্নকে সামনে রেখে এত বড় একটা অভ্যুত্থান করলাম,
এখন আমাদের তো এই অভ্যুত্থানটা সফল হওয়ার রাষ্ট্রকে বিনির্মাণের একটা সময় দেয়া লাগবে, সেটি না দিয়ে আমরা যদি এভাবে নামি এবং মানুষের ভোগান্তি হয়, আমার তো এই রাষ্ট্রীয় কার্যক্রমগুলো চলতে হবে। আপনি দেখেন অনেকে এসে সচিবালয়ের গেটে দাঁড়িয়ে যাচ্ছে, আমার সচিবালয় তো রান করতে হবে আমি যদি এই সংস্কারগুলো চাই, কিংবা অন্যান্য জায়গাগুলোতে। সেক্ষেত্রে আমাদের মনে হয় এক্ষেত্রে একটি সুন্দর একটি প্রসিডিউরের ভিতর দিয়ে যাওয়া উচিত। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, একটা যখন নির্বাচিত সরকার পরিবর্তন হয় তখন চাইলেই তারপরের দিন থেকে সুন্দর করে আবার সেম সিস্টেম রান করা যায়। কিন্তু আপনার যখন অভ্যুত্থান হয়েছে, যারা এই ফ্যাসিস্টকে সমর্থন দিয়ে এসেছে তারা ওই প্রতিষ্ঠানগুলোতে আপনাকে সহযোগিতা করছে না। এবং 2 নম্বর যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে তারা তাদের জায়গা থেকে সহযোগিতা যখন করছেন তাদেরকে আপনার সরাতে হচ্ছে। আপনার কিন্তু একটা তৈরি করা সিস্টেম নাই যে আপনি প্রতিস্থাপন করবেন, এক্সচেঞ্জ করবেন। সো একজনকে সরাতে হচ্ছে, একজনকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে হচ্ছে। এই প্রসেসটা কিন্তু শুরুর দিকে স্লো। এই স্লো প্রসেসটির কারণে এই জিনিসটি রান করাতে সময় লাগছে। এইটুকু ধৈর্য আমাদের ভিতরে থাকতে হবে। আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি তো একটা ফাউন্ডেশনের দায়িত্বে আছি, আমি দেখছি মানুষ চিন্তা করছে যে আমি আহত হয়েছে, আমার ফান্ড এখনো পাচ্ছি না। কিন্তু এই ফাউন্ডেশন হয়েছে, এটা একটা জায়গা নিতে হয়েছে, এটার অবকাঠামো নিতে হয়েছে, এটার অফিস নিতে হয়েছে, এটা কর্মচারী নিতে হয়েছে, আমার ইনফরমেশন পুরো বাংলাদেশ থেকে কালেক্ট করতে হচ্ছে, আমার ভেরিফাই করতে হচ্ছে। এই প্রসেস তো একদিনে সম্ভব না। এই প্রসেসের জন্য মিনিমাম আমার 1 মাস সময় প্রয়োজন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে শুধু একটা জিনিস এক্সাম্পল হিসেবে অ্যাড করি, আমি কয়েকদিন আগে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে গিয়েছিলাম, সেখানে প্রায় 70-80 জন আমার রোগী রয়েছে। আমি যখন বলি কারা কারা ফান্ডের জন্য আপনারা কাগজপত্র জমা দিয়েছেন, আপনাদের তথ্যগুলো একটু হাত তুলুন। হাত তুলেছে 20 থেকে 30 জন। তাহলে বাকি যারা এই কাগজপত্র জমা দেয়নি আমি কিভাবে তাদের ফান্ড দিব? এটা না করেই কিংবা আমাদের কাছে কাগজপত্র না চেয়ে তারা যদি রাস্তায় নেমে যায়, এটা কি রাস্তা থেকে ফান্ড দেওয়া সম্ভব? একটা ফাউন্ডেশনের সকল একটা টাকার তো আমার হিসাব দিতে হবে। এই টাকা তো আমার টাকা নেই, তো জনগণের টাকা। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এবং আমার মনে হয় আমরা শর্ট জাজমেন্টাল না হয়ে প্রসিডিউরাল ওয়েতে যদি আমরা যাই, এই ধৈর্যটুকু এবং আমাদের জায়গা থেকে মনে হয় এই সহযোগিতাটুকু আমাদের থাকা উচিত। তবে সরকারকে এত বন্ধু মনে করে আবার ছেড়ে দিব না যে যা ইচ্ছা তাই করবে। তাদেরকে আমরা প্রত্যেকটা জায়গায় যেটা আমাদের অযৌক্তিক মনে হবে গঠনমূলকভাবে আমরা প্রশ্নবিদ্ধ করব। যদি প্রয়োজন হয় কোনো উপদেশটাকে আমরা মনে করি আমাদের স্পিরিটের সাথে যায় না, আমরা যেভাবে প্রত্যাশা করি সেভাবে কাজ করতে পারছে না, আমরা তাকে নিয়ে সরাসরি প্রশ্ন করব, প্রয়োজন হলে তাকে পরিবর্তন করতে হবে। এই প্রশ্নটা সবাই আপনাদের করে, আপনারা কি রাজনৈতিক দল গঠন করবেন কিনা, এবং আপনারা মোটামুটি একই উত্তর দিয়েছেন যে জনগণ যদি চায়। আসলে তো জনগণের কাছে তো যাওয়ার সুযোগ হচ্ছে, আপনাদের অনেক ছুটে বেড়াচ্ছেন। জনগণ আসলে চায় কি, বা আপনারা কেমন সাড়া পাচ্ছেন, তারা আপনাদেরকে কেমন ভালোবাসা দেয়, কেমন ভরসা করে বলে মনে করছেন? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি মনে করেন কিনা যে এই মুহূর্তে আসলে বাংলাদেশে নতুন আরো কিছু এক বা একাধিক রাজনৈতিক দল প্রয়োজন, যেন এই রাজনীতির যে পরিবেশটা আরো সুন্দর হয়, প্রতিযোগিতামূলক হয়, এবং তারা জনগণের কাছে মানে তাদের যে দায়বদ্ধতা, জবাবদিহিতা, এটা আরো বেশি নিশ্চিত হয়? এই জন্য নতুন কিছু এই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আপনি প্রত্যাশা করেন কি? আপনার সাথে যখন আমি অতিথি হিসেবে যাব তখন উত্তর না, এখানে আমি জানি, আমি এটা খুব ভালো করে জানি যে হয়তো আজকে আপনি যেহেতু উপস্থাপনা করছেন এই খাতিরে বলছেন না, কিন্তু মনে মনে আপনি অলরেডি বলেই ফেলেছেন যে চাই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মনে মনে বলে ফেলেছি চাই, আপনি মনের কথা পড়তে পারেন। এবং এটা সত্যি, এটা মানে আপনার চোখ মুখই বলছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায়, আপনি আপনার জায়গা থেকে জিজ্ঞাসা করবেন, সে যেই হোক না কেন, ছাত্র জনতার নেতৃত্বে হোক বা অন্য যে কোনোভাবে হোক, মানুষ নতুন কিছু চায়। নতুন কিছু চায়, এই প্রশ্নে বাংলাদেশের 90% মানুষ একমত হবে, ইভেন সে যে দলেরই হোক না কেন। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি হচ্ছে, এবং হতাশাও মনে এই জায়গায় মানুষ ভাবছে যে নতুন কিছু তো হচ্ছে না, আগের সব ব্যবস্থায় আসলে ঘুরপাক খাচ্ছে। আগে আওয়ামী লীগ ছিল, এর জায়গায় এখন অন্য দল চাঁদা নিচ্ছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। ঠিক এই জায়গা থেকে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কি, মানুষ এটার আরো বেশি মানুষের ফিল করা উচিত। মানুষ এটা আরো ফিল করবে। নির্বাচন হতে, এই রাষ্ট্র কাঠামো সংস্কার হতে তো আরো কিছু সময় আছে, মানুষ ধীরে ধীরে আরো ফিল করবে। চাঁদাবাজি আগে একটা গোষ্ঠী করতো, এখন আরেকটা গোষ্ঠী করে। আগে যে গোষ্ঠীটি করতো তার একটা সেটেলমেন্টে চলে এসেছিল, এখন সেটেলমেন্ট হতে টাইম লাগছে বলে এখানে আরো অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, মানুষের ভোগান্তি কিছুটা বিভিন্ন জায়গায় বাড়ছে। আগে চাঁদাবাজি হতো এক পক্ষের, এখন চাঁদাবাজি হয় নেগোসিয়েশনের মাধ্যমে অনেক পক্ষের মধ্য দিয়ে। সো মানুষের না ডে বাই ডে এই বিষয়গুলো ফিল করা উচিত যে এই যে মানে বাংলাদেশে যে সিস্টেমগুলো চলে এসেছে, অদল বদলের এক পক্ষ আরেক পক্ষ, এটা থেকে একটু বের হয়ে আসে একাধিক পক্ষ দরকার। আমি একদম আমার জায়গা থেকে স্পষ্ট করে একটা স্টেটমেন্ট দিয়েছি, এই যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে -1 -2, এগুলো বাংলাদেশ আর ডিমান্ড করে না, বাংলাদেশের মানুষ এগুলো চিন্তাই করে না। এবং আমরা আমাদের জায়গা থেকে যারা এই অভ্যুত্থানের সামনের দিকে ছিল বা অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, আমরা মনে করি তারাও বিশ্বাস করে বাংলাদেশে এখন -1 -2 নয়, +1 +2 প্রয়োজন।
এটা প্রয়োজন এই কারণেই যেন দলগুলোর মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা তৈরি হয়, মানুষের মাঝে তাদের যাওয়ার প্রবণতা তৈরি হয়, জবাবদিহিতা বাড়ে। মানুষের মাঝে আগে অপশন কম ছিল, এই অপশন বেশি হতে হবে, তাহলে মানুষ অন্য আরেকটা অপশনকে বেছে নিবে। এবং আমি আমার জায়গা থেকে আরেক ধাপ এগিয়ে আপনাকে তাহলে একটা স্টেটমেন্ট দিই, সেটা হচ্ছে আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যেই ছাত্র জনতা এই বিবেকবোধটুকু আছে যে শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট সরকার ছিল, জনগণকে দমন করেছে, নির্যাতন করেছে, এর বিরুদ্ধে আমার জীবন দিয়ে হলেও নামতে হবে, আমার সরাতে হবে, এই বিবেকবোধ সম্পন্ন, দেশ নিয়ে ভাবা, মানুষ নিয়ে ভাবা ছাত্র জনতার সমন্বয় বাংলাদেশে এই নির্বাচনের পূর্বেই একটি রাজনৈতিক শক্তি প্রয়োজন। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটের সবচেয়ে বড় চাওয়া এবং যেটি হওয়া উচিত। আপনারা করবেন? একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে বিষয়টি কি, আমরা করব কিনা এটা বিষয় না, কিন্তু এটি বিষয়, এটা এই রাজনৈতিক শক্তিটি আসা উচিত, আপনি যদি করেন আমরা আপনার সাথে যুক্ত হব। ও তাই? জি অবশ্যই। এটা কিন্তু হেডলাইন হয়ে যাবে। হ্যাঁ, sure. দীপ্তির রাজনৈতিক দলে আসতে চেয়েছেন সার্জিস আলম। হ্যাঁ শিওর। কোন সমস্যা নেই তো? 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে হ্যাঁ। আপনি যদি রাজনৈতিক দল গঠন করেন, যেটা এই মুহূর্তে প্রত্যাশিত, বাংলাদেশের মানুষ চায়, এই রাজনৈতিক যে শক্তিটি তৈরি হবে নতুন করে, আমরা আপনাকে সমর্থন। আপনি আমার কর্মী হবেন? হ্যাঁ অবশ্যই, কোনো দেশের স্বার্থে আপনার কর্মী কেন, আপনার সাথে থাকতে আমরা খুশি হব, কোনো সমস্যা নেই, দেশ এবং দেশের মানুষের স্বার্থে সবার আগে। অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ। আপনাদের যে উত্তরগুলো জানা প্রয়োজন সেই প্রশ্নগুলো করতে আবারও নিশ্চয়ই ফিরবো বারবার নতুন কোনো মুখ নিয়ে, যে মানুষটির কাছে আপনাদের প্রশ্ন তাকে নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে, কথা হবে।